আমরা যখন কোনো লাইভ মডেল আঁকি বা লাইভ মডেল আঁকার চেষ্টা করি, তখন তার ভেতরে আমাদের সবার সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা মাথায় রাখতে হয়, এটা হচ্ছে পার্সপেক্টিভ। ফর এক্সাম্পল, সবাই সাউন্ড মিউট করেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনাকে একটা লাইভ বা বসে আছে, যেমন আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমাকে লাইভ দেখতে পাচ্ছেন, এমন কোনো ফিগারেটিভ কিছু দেওয়া হইলো, সেটাকে বলা হইলো যে আঁকতে আপনার পেজে। এখন আপনি হাফশিট কার্টিস পেপার পাচ্ছেন, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি যে এক্সাম দিচ্ছেন, ওই এক্সামে যে সাইজের পেপার ছিল তার দ্বিগুণ সাইজ, এক কথায়, ঠিক আছে? এটা যদি হাফ শিট পেপার হয়ে থাকে, তাহলে এটা হইতেছে ফুল শিট পেপার। দেখেন, এই যে এরকম হচ্ছে ফুল শিট পেপার। ক্লিয়ার? তো এরকম আপনারা একটা সাইজের পেপার পাবেন, সেই পেপার আপনাকে আঁকতে হবে। তো এখন কথাটা হইতেছে যে কম্পোজিশন করবেন কিভাবে। আর আপনি যদি পার্সপেক্টিভ করেন কোনো কিছুকে, তাহলে সেটাকে কিভাবে উপস্থাপন করলে খুবই ইফেক্টিভ ওয়েতে আপনি কিছু আঁকতে পারেন, এরকম কিন্তু বেসিক বিষয় হচ্ছে আমাদের বুঝতে হবে। সবাই ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। তো যে কোনো ধরনের ফিগার, যেমন এরকম একটা মডেল হইতে পারে, ঠিক আছে? এরকম একটা মডেল হইতে পারে, অথবা এরকম এক ধরনের মডেল হতে পারে, আর এনি সোর্স অফ ফিগার আপনি যাই পান না কেন, আপনার ওই ফিগারের প্রপার সেন্স আছে কিনা, বা আপনি বাসায় বসে যেটা প্র্যাকটিস করছেন, সেটা আপনি কতটুকু উপস্থাপন করতেছেন, এইরকম যাবতীয় ব্যাপার। যেমন দেখেন, এই একটা ফিগার, এই প্রতিটা জিনিসপত্রই হইতেছে আপনার এই স্টাডির মেইন পারপাস থাকে অ্যাডমিশন টেস্টে, যে একজন এক্সামিনার আপনার কাছ থেকে জানতে চায় বা বুঝতে চায় যে এই ছেলে বা এই মেয়ের দক্ষতাটা আছে কিনা। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা সেকেন্ড টাইমের স্টুডেন্ট দিয়ে পড়া, ম্যাক্সিমাম যারা চান্স পাইছে সেকেন্ড টাইমের স্টুডেন্ট, এমসিকিউ তে যারা কোয়ালিফাইড হয়েছে। তো ওভারঅল স্পেসে এটা কিন্তু খুব কমপ্লিকেটেড, যে আপনারা কতজন চান্স পাবেন ফার্স্ট টাইমার বা কিছু। তো সব মিলাই জুলাই যে চ্যালেঞ্জিং সিচুয়েশনটা আছে, এটাকে অবশ্যই আপনাকে অবজার্ভ করতে হবে। তো মাত্র 20 মার্কসের এক্সাম, 12তে পাস মেবি এরকম। সো আলটিমেটলি অনেক স্টুডেন্টের কাছে হয়তো বা এই 12 মার্কস হয়তো মনে করছেন যে খুব ইজি বা পাওয়া যাবে সহজে। 8 পাস। সরি, 8 পাস। তো 12 একটা স্ট্যান্ডার্ড মার্কস, আমরা একটু বেশি বাড়িয়ে বলি, কারণ চেষ্টা করি যে স্টুডেন্টরা তাদের ওই অবস্থাটা ধরে রাখো, কারণ 8 হইতেছে খুব একটা পুয়ার স্কোর, বুঝছেন? মিনিমাম আপনাকে 12 থেকে 16-র ভিতরে পাওয়া লাগবেই, আপনি যদি ভালোভাবে চান্স পেতে চান। আর আরেকটা কমপ্লিকেটেড সিচুয়েশন যেটা তৈরি হয়, যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা একটা পয়েন্ট, একটা মার্কস বা 0.5-এর জন্য শুলে সরে যাওয়া, বলে না যে ইস আরেকটুর জন্য চান্স হইলো না, বা আরেকটুর জন্য ভালো সাবজেক্ট পাইলাম না, গ্রাফিক্স ডিজাইন। তো এইরকম লাইক সিচুয়েশন থাকে, ঠিক আছে? তো ওই সকল জায়গার উপর বেস করে আমাদের কিন্তু এখন লাইভ ফিগারটা, প্যাটার্নটা বা ওভারঅল পার্সপেক্টিভ বা কম্পোজিশন কিভাবে পেজের উপর করবেন, এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। তো ফার্স্ট ডেতে আমি আপনাকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর চেষ্টা করবেন যে এই সিকোয়েন্সটা আপনি বুঝতে পারতেছেন কিনা। সো একটা লাইভ মডেল আঁকার আগে সবার আগে যেটা করতে হয়, আপনাকে একটা তারা পজিশনে বসাই দিবে। আপনার যেই বাসায় ফ্লোর আছে, সেই ফ্লোরে আপনি যদি এখন রোদে বসেন, তাই না, মাদুরের উপরে, দেখছেন আপনি কিভাবে বসেন, পাটাকে ভাঁজ করে বসতেছেন। ঠিক ওইরকম আপনি বসবেন একটা ফ্লোরের মতো জায়গায়। ওই জায়গায় বসে আপনাকে কিন্তু ছবিটা আঁকতে হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা অনেক সংখ্যায় থাকে, মাঝে মাঝে আমরা অনেক ইউনিভার্সিটি দেখি ইজেলের ব্যবস্থাও করে, যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ইজেলের ব্যবস্থাও করে, আবার অনেক সময় হচ্ছে বেঞ্চের ব্যবস্থা করে, ঠিক আছে? কিন্তু জাহাঙ্গীরনগরে হচ্ছে এই দুটা জিনিস অ্যারেঞ্জ করাটা বেশ কমপ্লিকেটেড, কারণ এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট থাকে। সো আপনাকে একটা ফ্লোরের উপরে সর্বোচ্চ একটা মাদুরের মতো ব্যবস্থা করে দিবে, বা একটা মোটা, মসজিদে যারা নামাজ কালাম পড়ছেন তারা জানেন যে এক ধরনের ফ্লোর ম্যাট টাইপ থাকে, ওইরকম একটা ব্যবস্থা করে দিবে, যেহেতু শীতের টাইম। হ্যাঁ, আপনি 1 ঘন্টা সময় পাবেন, সেই 1 ঘন্টা সময়ের ভেতর মোটামুটি আপনাকে আগাইতে হবে। এখন আপনি মানে গেলেন এক্সাম দিতে, জেনারেলি এক্সাম হয় হচ্ছে পুরাতন কলা ভবন। হ্যাঁ, এটা হইতেছে পুরাতন কলা ভবন, আপনার গ্যারেজ ওই সাইডটার দিকে আপনি সরাসরি লোকেশন পেয়ে যাবেন। আর অলরেডি হয়তো আপনারা সিলেকশন দিছেন হয়তো বা, যে চারুকলা, নাট্যকলা, এরকম কিছু। তো আমি মূলত যেটা বলতে চাচ্ছি, আপনার সামনে একটা ফিগার থাকবে, ভয় বসে বা দাঁড়ায়, আপনাকে সেটা দেখে দেখে আঁকতে হবে। যখন আপনি একটা ফিগারের সাথে আপনি নিজেকে কানেক্ট করতেছেন, তখন সবার আগে আপনি চোখ দিয়ে কানেক্ট করছেন, দেখতেছেন, স্ক্যান করছেন। দেখে না কিছু ছেলে থাকে, বগাটা ছেলে পেলে, ওরা কি করে, স্ক্যান করে মেয়েদের, যে
কে কিরকম আছে, কে কিভাবে হাঁটতেছে। আমরা বিশেষ করে যখন আহ কোনো জাতীয় প্রোগ্রামে যাই, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর বা বৈশাখের প্রোগ্রামে, পিঠা উৎসব, পৌষ পার্বণ প্রোগ্রাম, তখন কিন্তু আমরা এরকম দেখি অহরহ মেলায়, বিভিন্ন জায়গায়। তো এইটা বাজেভাবে নেওয়ার কিছু নাই, আপনাকে ফিগারকে ওইভাবে স্ক্যান করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যে ওই ফিগারের ওভারঅল সব জায়গায় কি কি আছে, লাইক কি টাইপের জামা পরে আছে, কেমন বয়সে দেখতে, তার মুখে দাড়ি আছে কি নাই, সে অনেক স্মার্ট কিনা, তার চুল কেমন, বা গায়ে কেমন জামা কাপড় পরে আছে, ওভারঅল এভরিথিং। হ্যাঁ, এখন আমি যদি আমার নিজেকে দিয়ে আপনাদের সাথে এই জিনিসটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে, তাহলে খুব সহজে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনি আমার ফেস দেখতে পাচ্ছেন, আমার গাল ভরা দাড়ি, চুল অনেক বেশি পরিমাণে স্পাইক টাইপের, একদম ওয়েল এস্টাবলিশ অবস্থায় আমি বসে আছি, খুবই সিমেট্রিক ওয়েতে দেখা যাচ্ছে। আমার গায়ে একটা পরনে কোট আছে, আর একটা কালো রঙের শার্ট আছে। সো সবকিছু মিলে কিন্তু একটা ভালো লেভেলের কম্পোজিশন, তাই না? মানে আমি যেভাবে বসে আছি সেই হিসাবে। সো আপনি আমাকে যদি এরকম বৈশিষ্ট্য, আপনি যদি অ্যাডজাস্টেবল ওয়েতে বুঝতে পারেন, তাহলে আপনিও পরীক্ষায় যে কোনো ধরনের ফিগারকে বুঝতে পারবেন। এটাকে বলে হইতেছে ফিগারকে স্টাডি করা, ইনস্ট্যান্ট স্টাডি বা কুইক স্ক্যান, যেটা সাধারণত বলা হয়ে থাকে। এখন আপনার ফিগার স্টাডি করা শেষ ফার্স্ট 2 মিনিটসে, দেন আপনি কি করবেন? আপনি ওই ফিগারের মাপ ধরার চেষ্টা করবেন, যেটা হইতেছে আপনি যে স্পেসে বসে আছেন সেই স্পেস থেকে ফিগারটাকে কেমন দেখা যাচ্ছে, এই বিষয়টা। আমরা যেই এরিয়ায় বসে থাকবো, কেউ হয়তোবা আপনার আগে বসে আছে, কেউ হয়তোবা আপনার পরে বসে আছে, হ্যাঁ, কেউ হয়তোবা আপনার আরো 2 লাইন পরে বসে আছে, 2 রো পরে বসে আছে, সো 3 কলাম পরে বসে আছে, এরকম অনেক স্টুডেন্টরাই থাকবে। ইন দ্যাট টাইম আপনি যে স্পেসে বসে আছেন সেই স্পেস থেকে কিন্তু ফিগারকে এক একটা সাইজের দেখা যাবে। লাইক হয়তোবা অনেক ছোট দেখা যেতে পারে, হয়তোবা অনেক বড় দেখা যেতে পারে। সো আপনি যদি একদম ফার্স্ট লাইনে বসেন এক্সাম ডেতে, আপনি ফিগারকে সব থেকে বেশি বড় দেখবেন। বা দেখেন, আমাকে দেখছেন এখন খুব ক্লোজলি, আমি যখন আপনাদের সাথে আসতেছি আমাকে কিন্তু খুব বড় বড় দেখা যাচ্ছে। আবার আমি যখন আস্তে আস্তে এরকম দূরে চলে যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? সবাই কি এতটুকু সিচুয়েশন সিকোয়েন্স বুঝতে পারছেন? এই যে আমি যখন আরো দূরে যাচ্ছি, বা আমি যখন এই যে আরো দূরে যখন সরে যাচ্ছি, দেখেন আমার কিন্তু আরো ছোট লাগতেছে, তাই না? আবার যখন কাছে আসতেছি অনেক বড় লাগতেছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লোজ আপ অ্যান্ড লঙ্গার এরিয়া। সো আপনি যখন কোনো ছবি আঁকাইতেছেন তখন আপনাকে এই বিষয়টা সবার আগে অবজারভেশন করতে হবে, যেটা হইতেছে আমাদের পার্সপেক্টিভ উপস্থাপন করার ফার্স্ট স্টেজ। হুম। সো দেখেন, যদি আপনি ফিগারের একদম ফার্স্ট লাইনে বসে থাকেন, আপনাকে কিন্তু ফিগারটা অনেক বড় দেখা যাবে, যেমন আমাকে অনেক বড় দেখা যাচ্ছে। আবার যখন আপনি মিড এরিয়ায় বসবেন বা 3 নাম্বার রোতে যখন বসেন, আপনাকে এরকম দেখা যাচ্ছে ফিগারটা। আবার যখন আপনি অনেক দূরে বসবেন, লাইক 4, 5, 6 রো পরে বসলেন, তখন কিন্তু আপনাকে ফিগারটা অনেক ছোট দেখা যাচ্ছে। কিন্তু আপনি যেখান থেকেই বসে দেখেন না কেন, সেই লেভেল বা সেই আই কন্ট্যাক্টে ফিগারটা কিন্তু একটা স্পেসিফিক স্টাইলে বসে থাকে। এটা হচ্ছে আগে আমাদের বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এই ফিগারটা দেখি, এই যে বৃদ্ধ মহিলা আছে দেখছেন, আমি যে অ্যাঙ্গেলে বসে এই ছবিটা তুলছি সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু এই ভদ্র, মানে এই বৃদ্ধ মহিলাটাকে কিন্তু এরকম দেখা যাচ্ছিল, ঠিক আছে? সো আমি ওই অ্যাঙ্গেলে বইসা এরকম ছবি আঁকাইতে পারতেছি কিনা, দিস ইজ আওয়ার টাস্ক, দিস ইজ আওয়ার এক্সাম। সো ওই ইন্ডিভিজুয়াল এরিয়ায় বসে আমরা কিভাবে ফিগারটাকে আঁকবো, এই বিষয়টাই হইতেছে আমাদের মেইন এক্সামিনার আপনার কাছে দেখতে চায়, যে আপনি ওই ব্যাপারটা দক্ষতা অনুযায়ী প্রকাশ করতে পারেন কিনা ড্রয়িং করার মাধ্যমে। হ্যাঁ, সো whatever you are trying to draw, you should try to fulfill that perspective বা that individual area. হুম, এটা হইতেছে আমাদের প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে যে মোট 3টা ইন্ডিভিজুয়াল ভিউ হয়ে থাকে। এর আগে আমরা যে ভিউটা দেখলাম এটাকে বলা হচ্ছে 3 টু ভিউ। এক সেকেন্ড, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হইতেছে 3 টু ভিউ, ঠিক আছে? মানে টোটাল ফিগারের 3 ভাগে 2 ভাগ অংশ দেখা যাচ্ছে। তো আমি যদি আরেকটু সহজ করে লাইভ হিসাবে দেখাই, এই যে মনে করেন আমি এইভাবে, আপনি এরকম মনে করেন আমি এরকম বসে আছি, এখন লাইক আপনি আঁকাইতেছেন এরকম, দেখেন আমার এই অংশটা কিন্তু কম দেখা যাচ্ছে, আবার এই অংশটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, তাই না?
চুলটা দেখা যাচ্ছে কিন্তু কানটা দেখা যাচ্ছে না। সো এই অ্যাঙ্গেল থেকে শুরু করে আমি যত এরকম এরকম ঘুরবো সব হচ্ছে 3D ভিউ। এবার আমার দেখেন স্ট্রেট সোজাভাবে আমি বসে আছি, পাসপোর্ট সাইজ ছবির মতো কিন্তু আমার ফেসের ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছে, কানের দুইটা অংশ দেখা যাচ্ছে। এটাকে বলে হচ্ছে ফ্রন্ট ভিউ বা সামনাসামনি বা একদম ফ্রন্ট স্পেস। আবার আমি যখন এরকম ঘুরে যাচ্ছি, সবাই খেয়াল করেন, এই যখন আমি ঘুরে গেলাম আমার কিন্তু এই ফেসের একটা সাইড দেখা যাচ্ছে, এটাকে বলা হইতেছে সাইড ভিউ। ক্লিয়ার? তো জেনারেলি সাইড ভিউটা আসে না, ম্যাক্সিমাম জায়গায় হইতেছে এই যে 3D ভিউ। একটা ফেসের 3 ভাগের 2 ভাগ যখন দেখা যায় তখন আমরা তাকে 3D ভিউ বলতেছি। সেম ওয়ে আপনি যখন আস্তে আস্তে ঘুরে 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 এরকম মাঝামাঝি জায়গায় আসবেন, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তো আপনি লেফট সাইডে বসেন অথবা রাইট সাইডে বসেন, যেই সাইডেই বসেন না কেন, আপনার এই 3D ভিউ অথবা ফ্রন্ট ভিউ, এই ম্যাক্সিমাম দুইটা ভিউই আপনাকে এক্সাম হলে আঁকাইতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, পার্সপেক্টিভ ধরার হচ্ছে সেকেন্ড পার্ট, অবজারভেশন পার্ট, সেকেন্ডারি অপশন। ঠিক আছে? তো ফার্স্ট স্টেজে আমরা কি জানলাম? সিটিং এরিয়া। সেকেন্ড স্টেজে জানলাম যে আমরা ভিউ পয়েন্ট। ইন জেনারেল আপনারা যারা ছবি আঁকছেন বা আঁকা দেখছেন বা আমার সাথে ইউটিউব চ্যানেলের থ্রুতে যে কানেক্টেড আছেন, সবাই কম বেশি কিন্তু জানেন যে একটা ছবি আঁকানোর ক্ষেত্রে কি কি বিষয়ে কাজ করে, তাই না? 7টা এলিমেন্ট আছে। ভাইয়া আমি একটা কথা বলবো। সিটিং এরিয়া, সেকেন্ডটা হইতেছে অবজারভেশন পার্ট হচ্ছে কি বলেন তো, ভিউ পয়েন্ট, যে কোন ভিউ পয়েন্ট থেকে আমরা কিভাবে বিষয়টাকে দেখতেছি, এটা আমরা বুঝি কিনা এই জিনিসটা। তো আমরা কিন্তু দুইটা অ্যাঙ্গেল সম্পর্কে পাইলাম। আপনি যখন আপনার পোর্ট্রেটটা দেখবেন মডেলের, তখন সরাসরি হচ্ছে বডি আদার্স পার্ট গুলো আপনি অলরেডি বুঝে যাবেন যে কিভাবে আপনার উপস্থাপন করতে হবে। যেমন আমি যখন এভাবে আসি, আমার কিন্তু এই সাইডটা বেশি দেখা যাচ্ছে, এই সাইডটা কিন্তু কম দেখা যাচ্ছে। কোডের আমার এটাকে বলা হচ্ছে আমার ডেল্ট পার্ট। ঠিক আছে? তো ইতিমধ্যে হয়তো আপনারা অলরেডি জানেন আর্টের যে 7টা এলিমেন্ট আছে বা 9টা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে, যে পার্সপেক্টিভ, কম্পোজিশন, ব্যালেন্স, প্রপোর্শন, লাইন্স, যেটাই বলি না কেন আমরা, এর সাথে সাথে হচ্ছে আপনার যে ওভারঅল ডাইমেনশনাল যে ব্যাপারটা আছে এই বিষয়টা, হ্যাঁ, আরো বেশ কয়েকটা আছে। বাট এই যে যাবতীয় যে ব্যাপারগুলো আমরা বললাম, এগুলো হচ্ছে আপনাকে মূলত উপস্থাপন করতে হয়। এটা এক্সামিনাররা গুনে গুনে মার্কস করবে না। এটা আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে বা যে বিষয়টা আপনাকে উপস্থাপন করতে হবে মূলত, সেটা হচ্ছে পার্সপেক্টিভ আর কম্পোজিশন। আর থার্ড হচ্ছে প্রপোর্শন। ফোর্থ হচ্ছে ব্যালেন্সটা ঠিক আছে কিনা। ফিফথ হচ্ছে রেশিও। হুম। সো আমরা অলমোস্ট লাইক জানি, বা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, আমি ইতিমধ্যে হয়তো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক অনেক কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করছি, লাইক অনেক ফ্রি ভিডিওস আছে। কিন্তু এই যে রিয়েল লাইফ কোনো মডেল বা বিষয়গুলো যখন আগাইতে হয়, তখন সেটার ক্ষেত্রে আমাদের কি প্রিপারেশন নেওয়া প্রয়োজন, এটা কিন্তু লাইক আপনারা বুঝেন কম, যার কারণে কিন্তু আপনারা এই ফার্স্ট ক্লাসটা করতেছেন। সো লাইভ মডেল দেখে আঁকানোর প্রসেসটা আমাদের জাস্ট জানতে হবে। বাদ বাকি আপনারা কম বেশি যেটা শিখছেন, যেটা হচ্ছে জেনারেলি আমরা ইমেজ ভিউ করে আঁকাই, এটা কম্পারেটিভলি সব জায়গায় সেম, খুব একটা বেশি ডিফারেন্স নাই। তো লাইভ মডেল যদি আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, আপনি আমাকে ক্যামেরায় যেভাবে দেখতেছেন, আপনি রিয়েল লাইফে যখন একটা মডেল দেখতেছেন, ওইটা কম্পারেটিভ, মানে ওইটা হচ্ছে সিমিলারিটি, অলমোস্ট লাইক সেম জিনিস। আপনি আমাকে একটা স্পেসিফিক ফ্রেমে দেখতেছেন, আর ওইখানে আপনি নিজের চোখ থেকে ওই মডেল বা ফিগারটাকে দেখবেন, আর ওই ফিগার বা মডেলটাকে একটু বেশি ডাইমেনশনাল মনে হবে, কারণ আপনি রিয়েল লাইফে চোখে দেখতেছেন, দুই চোখে সরাসরি আপনার সামনে একটা ফিগার বসে আছে বা একটা কোনো মডেল বা কিছু বসে আছে, আপনি যেভাবে দেখতেছেন, ইটস গোয়িং লাইক দ্য সেম ওয়ে। ঠিক আছে? তো আমরা যেই টাইপেরই আগাই না কেন, লাইভ মডেল সবসময় অলওয়েজ ডিফারেন্ট হয়। একটা লাইভ মডেল সাধারণত আমাদের আইসাইট ভিউ অনুযায়ী ছবি দেখে আঁকানোটা একরকম সবসময়, এটা বাস্তব। আর সরাসরি হচ্ছে মডেলকে বসে দেখে আঁকানো আরেক রকম। সো আমরা কথাবার্তা বলতেছিলাম পার্সপেক্টিভ নিয়ে। সবার আগে আমাদের এলিমেন্টস অফ আর্টের যে প্রথম পার্টটা আছে পার্সপেক্টিভ নিয়ে। তো পার্সপেক্টিভটা খুব সিম্পল। আপনি যখন বসতেছেন সিটিং এরিয়ায়, তারপরে আপনি যেই ফিগারটাকে অবজারভেশন করতেছেন যে ওইটা কোন ভিউ পয়েন্টে আছে, আপনি সেই ভিউ পয়েন্ট থেকে সরাসরি চেষ্টা করবেন ওর পার্সপেক্টিভটাকে ধরার জন্য। পার্সপেক্টিভ নিয়ে যদি আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করি, এক কথায় বুঝতে গেলে ছোট থেকে বড় যেই অংশ বা যে এরিয়াটা বোঝা যায় আমাদের বডি স্পেসে। হুম। সো কিভাবে আপনি নির্ণয় করবেন? ফর এক্সাম্পল আমরা যদি 3D ভিউতে চিন্তা করি, এটা হয়ে গেল আমাদের 3D ভিউ। আমার এই অংশটা কিন্তু কম দেখা যাচ্ছে আর এই অংশটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। সো পার্সপেক্টিভে সবসময় আমাদের কাছের যে সাবজেক্ট
বা কাছের যে পার্ট হবে সেটা সবসময় বড় হবে, আর দূরের যে অংশটা হবে সেটা হচ্ছে সবসময় ছোট হবে। আমরা যদি কোটের এই পাশটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ডেল্ট, এটা কিন্তু বড় দেখা যাচ্ছে, ইন দ্য সেম ওয়ে এটা কিন্তু ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি আরেকটু খেয়াল করি, আমাদের এই কানটা কিন্তু বড় দেখা যাচ্ছে কম্পারেটিভ টু দিস এরিয়া। দেখেন আমার কপালের এই অংশটা আর এই অংশটা মনে হচ্ছে না যে ছোট বড় সাইজ? খেয়াল করেন তো, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন না হ্যান্ড রেজ করেন। আচ্ছা, সবাই মেবি বুঝতে পারছে, ঠিক আছে। বাট দ্য মোস্ট কমন থিং ইজ মডেলটা ছিল সবই মেল, সো এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই। আপনার মাথায় রাখা লাগবে যে আপনি রিয়েল লাইফ মডেলটাকে দেখে বুঝতেছেন কিনা। হ্যাঁ, ফর এক্সাম্পল মনে করেন যে আপনার পকেটে 500 টাকার নোট আছে, আপনি তো ওইটাকে দেখে চিনতেছেন যে এটা 500 টাকার নোট। হ্যাঁ, তো এটাকে আপনি কিভাবে চিনতেছেন? হয়তোবা টাকার উপরে যে 500 লেখা ওই নাম্বার দিয়ে, বা 500 লেখা ওই নাম্বার দিয়ে। ইন দ্য সেম ওয়ে আপনি লাইক মডেলটাকে দেখে চিনতেছেন কিনা ওই মডেলটা এক্স্যাক্টলি কোন ভিউতে বসে আছে বা কোন অ্যাঙ্গেলে বসে আছে, সাচ এজ লাইক দিস, বা ওই মডেলের ওভারঅল বৈশিষ্ট্যগুলো কি কি, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি সহজে বুঝতে পারেন তাহলে আপনার কাছে ছবি আঁকাটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো এটা হইতেছে মেইন ব্যাপার। তো সব থেকে বেশি হার্ডেস্ট যে পার্টটা হইতেছে এটা হইতেছে 3 টু ভিউ, বা আমরা যে ছবিটা আঁকাই সেই ছবির 3 ভাগের 2 ভাগ অংশ যেটা দেখা যায় সাধারণত, যে আমি অলরেডি আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম। দেখেন আমরা যদি একটু খেয়াল করি কিছু মানে পার্সপেক্টিভ অ্যাঙ্গেল, সেক্ষেত্রে বিষয়টা কিভাবে আসে দেখেন, যে আমরা যখন এভাবে তাকাচ্ছি, ঠিক আছে, আমরা যেভাবে তাকাচ্ছি দেখেন আমাদের অনেক ঘন আর বড় দাড়ি, তাই না? এই অংশটার থেকে এই অংশটা পর্যন্ত আমাদের কিন্তু চুলের 2টা পার্ট, এটা এটা। সো আমরা যদি এভাবে তাকাই, আপনারা আগে বোঝার চেষ্টা করেন যে আমি এখন যে পার্সপেক্টিভ অ্যাঙ্গেলের থ্রুতে মাপঝোঁকের যে বিষয়টা আপনাদের সাথে বেসিক বিষয়টা শেয়ার করতেছি, এটা জাস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, নিয়ম হইতেছে আগে বোঝা, বিষয়টা আপনি ভালোভাবে বুঝতেছেন কিনা এরপর আপনি আঁকাবেন, ঠিক আছে? এই যে খেয়াল করেন আমার ফেসের দিকে তাকান, এটা হচ্ছে আমার পেন্সিল। আমি এই পেন্সিল দিয়ে আমার টোটাল ফেসের জায়গাগুলোকে হাইলাইট করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা ছবির কিন্তু ফেসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা। আপনি যদি ফেসটাকে ভালোভাবে ধরতে পারেন অন্যান্য জিনিস আগাইতে পারবেন, কারণ কি ফেসে কিন্তু লাইন্স সংখ্যা সব থেকে বেশি। আল্লাহ তাআলা মানুষকে দেখেন, চিন্তা করেন এই যে ফেসটা আছে, 2টা সাইডে চোখ দিছে, এখানে চোখ দেয়নি কিন্তু অন্যান্য প্রাণীদের মতো। খেয়াল করেন পৃথিবীর প্রতিটা প্রাণীর কিন্তু এই সাইডে চোখ, বা এই অংশ থেকে শুরু করে এখানে একটু সাইডে চোখ, বাট মানুষের চোখটা কিন্তু একদম ফ্রন্ট স্পেসে প্রপার অ্যাঙ্গেলে। এই দেখেন আমাদের এই যে চোখের যে অংশটা আছে এখান থেকে মাঝখানের এই গ্যাপটা, খেয়াল করেন এই মাঝখানের গ্যাপটা, আবার এখান থেকে আরেকটা চোখ শুরু হয়েছে। তো আল্লাহ তাআলা কিন্তু মানুষদের খুব সুন্দর করে বানাইছে, তাই না? সবাই সাউন্ড মিউট করেন। তো এই সৌন্দর্যটাই হচ্ছে আপনাকে উপস্থাপন করতে হবে মেইন এক্সামে। সো সবার আগে বুঝতে হবে যে আপনি যে জিনিসটাকে আগাইতে চাইতেছেন সেই জিনিসটার বৈশিষ্ট্য কেমন, ওইটাকে আপনি কিভাবে আপনার পেজে উপস্থাপন করবেন। এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এই বিষয়টাকে ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে আগাইতে পারবেন না, আপনার হাত এরকম কাঁপবে, আশেপাশে সবার ছবি দেখে আপনার কিন্তু মন খারাপ হবে। আচ্ছা, সো আমি এরকম তাকাইছিলাম, চুল আমার 2 সাইডে দেখাচ্ছি, দাড়ি দেখাচ্ছি, এখানে আমার মোচ আছে, কানটা এরকম শেপ আছে। সো সবার আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের এই সাইজটা কিন্তু জেনারেলি ছোট কম্পারেটিভলি দিস এরিয়া। হ্যাঁ, তো আমরা যদি নোটিস করি এখানে একটা লাইন, এখানে একটা লম্বা লাইন নোটিস করেন, আর এই অংশটা যদি আমি নোটিস করি এটা কিন্তু এরকম মিলে যাচ্ছে, বা এরকম কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে আমার ফেস, দেন এটা কিন্তু আস্তে আস্তে এরকম ছোট হয়ে যাচ্ছে, খেয়াল করছেন এরকম। আবার দেখেন এটা আমার ফেস, এটা হচ্ছে আমাদের মিড লাইন, এখান থেকে একটা লম্বা ভার্টিক্যাল লাইন দিলেন, দেন এই অংশটা কিন্তু আস্তে আস্তে এরকম ছোট হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? তো এটা হওয়ার কারণটা কি বলতে পারবেন আপনারা? পার্সপেক্টিভ। আমাদের একদম মিডল যে এরিয়াটা আছে এটা সব থেকে বড় দেখাবে, আর এই অংশ থেকে আমরা দূরে যত যাব আস্তে আস্তে সবকিছু কিন্তু ছোট হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আপনি ভালোভাবে ধৈর্য উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো কিছু আগাইতে পারবেন। ইন দ্য সেম ওয়ে আমরা যদি কোটের দিকে খেয়াল করি, এই অংশটা এরকম, দেন
এই অংশটা কিন্তু সব থেকে বড় কাছের, আর দেন এই অংশটা কিন্তু দূরে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু এটা হালকা ছোট হয়ে যাচ্ছে। তো এই ভার্টিক্যাল লাইন দিয়ে আপনি সরাসরি প্রতিটা জিনিসকে উপস্থাপন করবেন, এমনভাবে উপস্থাপন করতে হবে যে ছোট থেকে বড় যে ব্যাপারটা আছে সেটা যেন আপনি সরাসরি দেখাইতে পারেন আপনার ছবি আঁকার মাধ্যমে। তাহলে কিন্তু আপনি যে কোনো টাইপের ছবি বা জিনিসপত্র কিন্তু আঁকাইতে পারবেন। তো এখন যদি আমি আপনাদের ছোট্ট একটা টাস্ক দিই, আপনি কি এটা পারবেন করতে, বলেন তো? আচ্ছা, এই ছবিটা দেখেন। আচ্ছা, আমাকে বলেন তো একটু যে এই ছবিতে সব থেকে কাছের জিনিসটা কোনটা? দেখেন সবাই, বলতে পারবেন এখানে কেউ? আচ্ছা, আমি আপনাদের সাথে একটু হেল্প করি আপনাদের। দেখেন, সব থেকে কাছের জিনিস কোনটা? এই হাঁটু, নাকি এই হাঁটু, নাকি এই লাইন? কোনটা বলুন তো? কেউ কোনো কথা বলছে না। ডান হাঁটুটা ভাইয়া। উনি ঠিক বলছে। ডান হাঁটুটা সবার কাছে। এটা, এইটা ডান হাঁটুটা আপনি যেটাতে পেন্সিল করে আছেন আপনার এটা। দিক থেকে ডান হাঁটু, আমার দিক থেকে বাম হাঁটু, কথা ঠিক আছে। সো উনি কিন্তু ঠিকঠাকই ধরছে। তো এইভাবে কিন্তু জিনিসটাকে মূলত হাইলাইট করতে হবে। 3-2 ভিউ হইতেছে সব থেকে কমন ভিউ, যেটা হচ্ছে প্রত্যেকবার আসে সাধারণত, আর এটার মাধ্যমে কিন্তু আপনি অবজারভেশন করলেন। তো আশা করি সবাই একটা প্রপার আইডিয়া পেয়ে গেছেন যে এক্স্যাক্টলি কিভাবে অবজারভেশন স্কিল পার্সপেক্টিভটা আমরা কাজে লাগাইতে পারি আমাদের মেইন এক্সামে। হ্যাঁ, তো এবার চলেন আমি আবার মডেল হিসেবে যে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি নিজেকে, আমি আপনাদের সাথে আরেকটা নতুন বিষয় শেয়ার করি। জেনারেলি কম্পোজিশন করার ক্ষেত্রে আমরা সাধারণত সবাই কম বেশি জানি, অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা এক্সাম অ্যাটেন্ড করছেন, সো ইউ হ্যাভ প্রপার আইডিয়া অ্যাবাউট কম্পোজিশন, যে আমরা ছবির যেই ফ্রেমটা ধরবো টোটাল পেজটাকে 9টা বক্সে ভাগ ভাগ করে আমরা সরাসরি হইতেছে ছবিটাকে আঁকানোর চেষ্টা করব। হ্যাঁ, সো এই 9টা বক্স পেজের 9টা ইন্ডিভিজুয়াল এরিয়া। তো আপনি জাস্ট এই যে এভাবে করে দাগ দিয়ে দিয়ে দেখেন, এইভাবে যেরকম দাগ দিচ্ছেন দেন এইভাবে আবার দাগ দিয়ে 9টা বক্সে ভাগ করে নেবেন পেজটাকে। সহজ করে দেখাই, এই দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আমাদের পেজের যে এই যে টপ এরিয়াটা আছে কিন্তু 3টে বক্স অলরেডি দেখা যাচ্ছে, তাই না? আমার আঙ্গুলের উপরের পার্ট। তো এটা আমরা নেক্সট ক্লাসে যখন আঁকবো তখন এই বিষয়টা আপনারা একটু ক্ল্যারিটি পাবেন। তো এই 9টা বক্সের ভিতর যখন আপনি কোনো ছবিকে উপস্থাপন করতেছেন তখন আপনি যে সিচুয়েশনটা ক্রিয়েট করছেন বা পাচ্ছেন, ঠিক আছে, ওইটাই হইতেছে মূলত আমাদের ইন্ডিভিজুয়াল কম্পোজিশনাল এরিয়া, বা আমরা কম্পোজিশন বা যাই বলি না কেন কম্পোজিশন রিলেটেড, বা কম্পোজিশনকে যদি আমরা একটু সহজভাবে উপস্থাপন করি, কম্পোজিশনটা হইতেছে কোনো কিছুকে সাজানো বোঝায়। ঠিক আছে, তো আপনাকে যেই ছবিটা আঁকাইতে দেওয়া হয়েছে, যে ফিগারটা আঁকাইতে দেওয়া হয়েছে, সেটা আপনি সুন্দর করে সাজাতে পারছেন কিনা, এই জিনিসটাকে মূলত কম্পোজিশনাল ব্যাপার সাধারণত প্রকাশ করা হয়ে থাকে। হ্যাঁ, আমরা যদি আরেকটু সহজ করে আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এই হইতেছে আমাদের গ্রিড লাইন, দেখছেন, খেয়াল করতেছেন? এই যে এই পেজে কিন্তু 9টা বক্স দেখা যাচ্ছে, এই দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে 9টা বক্স আপনারা দেখতে পাইতেছেন, এটাই হইতেছে মূলত আমাদের গ্রিড লাইন। আপনারা যারা ছবি টবি তুলেন তাদের নিশ্চয়ই এই ব্যাপারটা সম্পর্কে প্রপার আইডিয়া এরকম লাইন করবো ভাই। 9টা। সো আমরা পার্সপেক্টিভ আর কম্পোজিশন নিয়ে একটা ধারণা পাইলাম, বা আশা করি আপনারা যেই সিটিং এরিয়ায় বসাই দেওয়া হবে মেইন এক্সামে, সেই সিটিং এরিয়া থেকে যখন ইউ আর ট্রাইং টু শো ইউর ফিগার, তখন আপনি ওভারঅল যে ফিগার সম্পর্কে একটা অবজারভেশন বিষয়টা আছে ওটাকে কিন্তু ক্ল্যারিটি সহকারে উপস্থাপন করতে পারবেন। বা এক কথায় যদি আমি বলি, আপনার ব্রেনটা কিন্তু ওই ইমেজটা ক্যারি করতেছে, আমি কিন্তু ধরে নিলাম সবার ভেতরে, যে ইন এনি সোর্স অফ ফিগার ইফ ইউ ট্রাই টু ওয়াচ দ্যাট ফিগার, দেন আপনি কিন্তু এটাকে নিজের ব্রেনে সেভ করতেছেন বা আঁকাইতে পারবেন ইন ইউর এক্সাম। কিন্তু আমরা যখন কোনো কিছু আঁকাই, সে আঁকানোর তো একটা প্রসেস থাকে, তাই না? যে ওই ফিগারটা আসলে কিভাবে আপনি উপস্থাপন করবেন পেজের উপরে, এটা একটা কমন ফ্যাক্টর না? তো ইন জেনারেল এই শার্প টাইপের পেন্সিল লাগে, এটা তো সবাই জানে। দেখেন আমার তো একটা আছে শার্প জেনারেল পেন্সিল। তো এই পেন্সিল দিয়ে আপনাকে যাই আপনি আঁকান না কেন, আপনাকে লাইনে আঁকাইতে হবে, ফ্রি হ্যান্ড আঁকাইতে হবে, কোনো রকম কোনো স্কেল ইউজ করা যাবে না। যে যত বেশি লাইন ড্রয়িং এ পারদর্শী হবে তার স্কোর সংখ্যাটা তত বেশি হবে। সো ইটস নট লাইক যে আপনাকে খুব হাইলি ডিটেলস প্রফেশনাল ছবি আঁকাইতে হবে। আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে, ওই 1 ঘন্টা সময় আপনি লাইভ মডেল দেখে যে ছবিটা আঁকাইতেছেন
সেই ছবিটা আপনি যতটুকু দেখতেছেন আপনার জায়গা থেকে আপনার উপস্থাপন করাটাই হচ্ছে মেইন ব্যাপার। হুম খুব হাইলি ডিটেলস কন্ট্রাস্ট কোনো কিছু আঁকানোর প্রয়োজন নাই, এটা মাথায় রাখতে হবে। অলরাইট, সো আমরা আরেকবার আমার মডেলের ফেস বা ওভারঅল স্ট্রাকচারের দিকে একটু ফেরত যাই। দেখেন যে আমরা যখন এই ফেসটা আঁকাবো বা ফেসের ডিটেলসটা আঁকাবো তখন কিন্তু আমরা বেশ কিছু সার্কেল ওভাল বক্সের শেপ দিয়ে টোটাল ড্রয়িংটাকে উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে? তার আগে আমরা কিন্তু একটা বিষয় জানি যে একটা দাঁড়ানো ফিগার কিন্তু 7.5 থেকে 8 মাথা হয়ে থাকে, আর একটা বসা ফিগার 5.5 থেকে 6 মাথা হয়ে থাকে। এইটা হইতেছে আপনার এই যে টোটাল শেপটা আছে, বা আমরা সার্টেন পিরিয়ড অফ টাইমে আমাদের এই ফিগারের টপ থেকে শুরু করে এই বটম পর্যন্ত যে এরিয়াটা আছে, জাস্ট এই এরিয়াটাকে উপস্থাপন করার জন্য আমরা কিন্তু এটাকে একটা মেজারমেন্ট করে রাখি। বাট ইন দ্য মিন টাইম আমরা যদি অন্যান্য এরিয়ার দিকে খেয়াল করি, জেনারেলি কিন্তু আর্টিস্টরা এত ইন্ডিভিজুয়াল হিসাব নিকাশ দেখে না। তাদের আইডিয়া হয়ে যায় ছবি আঁকাইতে আঁকাইতে যে এক্স্যাক্টলি ওটাকে কিভাবে উপস্থাপন করতে হয়। বাট ইন একাডেমিক প্র্যাকটিস এটা কিন্তু খুব নেসেসারি। আপনার ফিগারটা প্রপার হিউম্যান শেপে আসতেছে কিনা, বা আপনার ফিগারটা দেখে মনে হচ্ছে কিনা যে আপনাকে যে মডেলটা দেওয়া হয়েছে সেই মডেল অনুযায়ী আপনি ফিগারটাকে উপস্থাপন করতে পারছেন কিনা। যেমন দেখেন এই ভদ্র মহিলা, এই যে বৃদ্ধ মহিলাটা আছে, ইনি কিন্তু হাতে একটা লাঠি আর একটা বস্তা নিয়ে বসে আছে খুবই ইমোশনাল ওয়েতে, দেখছেন? খেয়াল করেন, খুব সুন্দর বডিতে ড্র্যাপারি, পায়ের শেপ গুলো খুব ক্ল্যারিটি দিয়ে প্রকাশ পাচ্ছে। আমার দিকে তাকাইছিল আমি যখন ছবিটা তুলি। তো এক্সামিনার মূলত এটাই দেখবে। হুম এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন প্রশ্ন হইতেছে যে যখন আপনি ছবিটা আঁকাইতে চাইতেছেন তখন কি শর্টকাট ওয়ে আছে যে টোটাল ফিগারটাকে আপনি খুবই কনসাইজ প্রিসাইজলি উপস্থাপন করতে পারেন প্রেজে। হুম কনসাইজ দেখেন উপস্থাপন করতে পারেন। তো এইটার জন্য আমরা যে কাজটা করতে চাই, আমরা টোটাল ফিগারটাকে একটা প্রপার বক্স হিসেবে কনভার্ট করব। যেমন দেখেন, আমরা এই নাকের জন্য একটা ত্রিভুজ শেপ নিতে পারি, এই চোখের জন্য একটা ওভাল শেপ নিতে পারি, এই কপালের জন্য এরকম একটা বক্সের শেপ নিতে পারি, তাই না? তারপর এইখানে আমরা টোটাল একটা রাউন্ড শেপ নিতে পারি। আবার এখান থেকে হয়তো আমরা ছোট্ট একটা রাউন্ড শেপ, বা এখানে ঠোঁটের জন্য একটা ওভাল শেপ নিতে পারি। এখানে হচ্ছে আমরা একটা জিওমেট্রিক ত্রিভুজের মতো শেপ নিতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? সো আপনারা মোটামুটি যারা ছবি আঁকা একদম বেসিক বা প্রাইমারি স্পেসে শুরু করতেছেন বা মোটেই বুঝতেছেন না, তাদের জন্য কিন্তু এই বক্সের শেপ সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা বাসায় বসে কিছু মডেল কে একটু বক্সের শেপে প্র্যাকটিস করেন বা করার চেষ্টা করেন। এইটা হইতেছে আপনাদের নিজস্ব প্র্যাকটিস হবে। এটা আমি হাতে কলমে ধরাই আপনাকে দেখাই দিব না। যারা মোটেই বুঝতেছেন না, ফিগার সম্পর্কে কোনো আইডিয়া ক্ল্যারিটি নিতে পারছেন না, তারা এই কাজটা করবেন। এতে করে যেটা হবে যে এক্সাম হলে যদি আপনাদের ইনস্ট্যান্ট কোনো ছবি দেওয়া হয়, বা সরি ইনস্ট্যান্ট যদি কোনো মডেল বসায় দেওয়া হয়, আপনি চেষ্টা করবেন যে মডেলের টোটাল যে ওভারঅল বডি স্ট্রাকচারটা আছে তার ভেতরে কতগুলা কি কি ধরনের জিওমেট্রিক শেপ আছে সেই জিওমেট্রিক শেপ গুলোকে উপস্থাপন করা। যদি আপনি এটা ভালোভাবে ধরতে পারবেন। ভাইয়া একটা কথা বলবো? আচ্ছা, সো খেয়াল করে দেখেন উনি কিন্তু খুব ভালো একটা প্রশ্ন করছে যে একটা মডেলকে আপনার থেকে কত দূরত্বে বসানো হবে মেইন এক্সামে। খেয়াল করছেন উনি কিন্তু খুব ভালো একটা প্রশ্ন করেছেন, তাই না? সো যদি আমরা এই প্রশ্নের ছোট্ট করে উত্তর দেই, আমাদের আইসাইট থেকে একটা মডেল বা একটা ছবির মানে বা একটা যে কোনো কিছু দূরত্ব যদি থাকে, ওইটা দেখার নিয়ম হইতেছে 3 ফুট, 3.5 ফুট। বাট যদি অনেক কম স্পেস থাকে তাহলে 2 ফুট, ম্যাক্সিমাম 3-3.5 ফিট তো দূরত্ব আপনাকে দিবেই। সো 3-4.5 ফিটের বেশিও দিতে পারে, 5 ফিটও দিতে পারে, অনেক ক্ষেত্রে এরকমও হয়। সো লাইক 5 ফিট দূরত্ব কত? মনে করেন একটা 5 ফিট মানুষ যতটুকু দাঁড়ায় থাকে, একটা খাটের যে দূরত্ব আছে, আপনাদের বাসায় যদি খাট থাকে, ওই খাটে যদি আপনি ঘুমান, খাটের একটা কর্নার থেকে আরেকটা কর্নারে যে দূরত্বটা আছে 7 ফিট এরকম। সো আপনি বাসায় যেহেতু স্পেস কম হয়, আপনি 4 থেকে 4.5 ফিট আপনার বাবা বা মাকে বসে উপস্থাপন করতে পারেন। আমি আরেকটু সহজ টেকনিক আপনাদের শিখাই দিই প্র্যাকটিস করার। মনে করেন যে আপনার মা হচ্ছে রান্না করতেছে, ঠিক আছে? বা রান্না করতে বসতেছে রান্নাঘরে। আপনি সুন্দর একটা কোনায় যেয়ে বসবেন, কম্বলটাকে গায়ে গায়ে দিয়ে ছবিটাকে স্কেচ প্যাডটাকে হাতে নিয়ে ছোট ছোট করে আঁকানোর চেষ্টা করবেন। বক্সের শেপ, নট হোল ডিটেলস, ঠিক আছে? কারণ কি আপনার মা হচ্ছে বারবার মুভ করবে।
সো এই প্র্যাকটিসটা চেষ্টা করেন 1-2 দিন করা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শুক্রবারে হয়তো বা সন্ধ্যার দিকে পার্কে গেলেন, কালকে গেলেন, বা টুকটাক আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে আলাপ করতেছেন, গার্লফ্রেন্ডের সাথে আলাপ করতেছেন, তখন একটু কল টলে বইসা আগাইলেন, চেষ্টা করলেন। চেষ্টা করবেন সবার আগে টোটাল যে ওভারঅল বডি শেপটা আছে সেটাকে ধরার চেষ্টা করা। ইটস নট লাইক যে আপনাকে খুব হাই ডিটেল তাকাইতে হবে, এই তুমি সরে গেলা কেন, আমি তোমার ছবি আঁকাচ্ছি, আমার 5 দিন পর পরীক্ষা। নো নো নো, ডোন্ট ডু ইট। ঠিক আছে? নিয়মটা হইতেছে আপনি যে মডেলের ছবি আঁকাইতেছেন সেই মডেলটাকে বদার করা যাবে না। যদি আপনার মডেলটা অনেক বিরক্ত হয় আপনার উপরে, আর সে মডেলটা আরো বেশি নড়বে, এটা করা যাবে না। নড়াচড়া অবস্থায় একটা মডেলকে আপনি দেখে দেখে যেন আঁকাইতে পারেন, এই ক্যাপাবিলিটি আপনার তৈরি করাটা খুব জরুরি। এটা অতটাও কমপ্লিকেটেড কিছু না। আপনি জাস্ট চেষ্টা করবেন ফিগারটার অবয়বটাকে ধরা, নট দ্য হোল ডিটেলস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এইটা না যে আপনার টোটাল ড্রয়িংটা বাচ্চাদের মতো হয়ে যাইতেছে, আপনার হাত বড় হয়ে গেল। এখন মনে করেন আপনি হচ্ছে বক্সের শেপে আঁকাইতেছেন আমার এই ছবি, মনে করেন আমি মডেল আপনাদের মেইন এক্সামের, আগাইতেছেন। এখন আমার এই চোখের শেপটা অনেক বড় করে দিলেন, এই চোখটা অনেক ছোট হয়ে গেল, নাকটা অনেক বোচা হয়ে গেল, ভালো লাগবে দেখতে না। সো আপনাকে এমন কিছু উপস্থাপন করতে হবে যেন সেটা রিয়েল লাইফের সাথে মিলে। আর ওই এক্সামে যেটা মডেল দেওয়া হয়েছে, যে স্টাইলে বসে আছে, সেটা যেন সহজে আপনার এক্সামিনার আইডেন্টিফাই করতে পারে ছবিটা দেখে। সো এখন আমরা আসি মেইন কথা নিয়ে। যখন কোনো ছবি আঁকা হয় সেই ছবির বসা ফিগারে 6 মাথা কিভাবে ধরতে হয়। সো এই হইতেছে আমাদের হাত। আমরা হাতটাকে এরকম স্ট্রেট করব। দেখেন হাতটাকে স্ট্রেট করলে এরকম দেখা যায়, খেয়াল করতেছেন? এ দেখেন এরকম। সো হাতটাকে স্ট্রেট করে আমরা যে কাজটা করব এখানে, এ হচ্ছে আমাদের পেন্সিল, টপ টু বটম স্পেস। এ হচ্ছে আমাদের হাত। আমরা হাতটাকে পেন্সিলের এই মাঝখানে এরকম অংশে নিব। এই যে বুড়ো আঙ্গুলটা আছে, এই বুড়ো আঙ্গুল দিয়ে আমরা মাথা, এই এটা হচ্ছে আমাদের স্কেলের মতো কাজ করবে, লাইক মেজারমেন্ট মুভমেন্টে কাজ করবে, কতটুকু আমরা এরিয়াটা কাভার করছি। যেমন দেখেন এই যে এইভাবে এরকম এরকম মুভ করবে। সো আমাদের পেজে আমাদের সবার আগে টার্গেট রাখতে হবে যে এইভাবে মাপটাকে ধরা, চোখটাকে এরকম স্ট্রেট করে, সরি হাতটাকে এরকম স্ট্রেট করে, এই যে দেখেন হাতটা কিন্তু আমার স্ট্রেট আছে, এরকম স্ট্রেট করে আপনি যে কাজটা করবেন, আমাদের এই চুলের টপ পজিশন থেকে শুরু করে, এই দেখেন, দেখছেন? খেয়াল করেন, এই হচ্ছে আমাদের চুলের টপ পজিশন। আমি তো আমার কথা শেষ করিনি, আপনি তো ব্যস্ত। এই হচ্ছে আমাদের চুলের টপ পজিশন, সবাই খেয়াল করেন। আর এ হচ্ছে আমাদের এই আঙ্গুলটা মুভ করতেছে, দেখছেন? তো এই টপ পজিশন থেকে শুরু করে এই বটম পজিশন পর্যন্ত দেখেন আমরা কিন্তু এতটুকু স্পেস পেয়ে গেছি। এই অংশ থেকে শুরু করে পেন্সিলের লিডের টপ পজিশন থেকে শুরু করে এই বটম এই অংশ পর্যন্ত দেখেন, এই আঙ্গুল পর্যন্ত। তো এটা হইতেছে আমাদের এক মাথা। এইবার এই এক মাথার আপনি পেন্সিলের পেজের প্রথম অংশে একটা দাগ দিবেন, দেন এই হাতটাকে ঘুরায় হইতেছে এই যে এইভাবে এরকম করে আরেকটা দাগ দিবেন নিচের দিকে। তো এই যে এরিয়াটুকু আপনি আইডেন্টিফাই করলেন, এই যে এরিয়াটা এখান থেকে এই পর্যন্ত, এটা হইতেছে আপনাদের এক মাথা। দেন এই এক মাথা হিসাবে আপনি আপনার পেজে পরপর দাগ দিবেন, ঠিক আছে? পরপর দাগ দিবেন 6টা। দেখবেন যে আপনার টোটাল পেজের জিনিসটা খুব ওয়েল অর্গানাইজ ওয়েতে একটা ভার্টিক্যাল লাইনে ওই 6টা এরিয়াটা কাভার হয়ে গেছে। তো এইভাবে হইতেছে মাথার হিসাব ধরার নিয়ম। ইটস নট অলওয়েজ নেসেসারি, বাট in academic practice it's like important for you to identify the heads, all the heads. কারণ এক্সামিনার কিন্তু এটাও নোটিস করে যে আপনি এই ব্যাপারগুলোকে বুঝেন কিনা, বা ড্রয়িং এর বেসিক সেন্স আছে কিনা আপনার ভেতরে। ওকে, বলেন কি প্রশ্ন আপনাকে কোথায় কিভাবে বসাই দিচ্ছে, বা এটা ইম্পর্টেন্ট না। তো আপনি সবসময় উপরের দিকে দেখবেন। এই দেখেন আমার আঙ্গুলে খেয়াল করেন, সবাই খেয়াল করছেন? এই দেখেন এই আঙ্গুলটা এখন এরকম আছে না? কখনো এইভাবে দেখেন সিস্টেম না, এরকম এইভাবে দেখতে হয়, ঠিক আছে? এরকম না। এখন আমাদের ফোন আছে বলে আমরা এইভাবে দেখি, এরকম এরকম ফোন চালাই, তাই না? মনে করেন এটা আমাদের ফোন, এরকম এরকম চালাই। কিন্তু সব সময় হইতেছে আমাদের আই পয়েন্টটা এরকম থাকে, এরকম। দেন আমি এরকম দেখতেছি, দেখা এরকম হিসাব নিকাশ করে, হ্যাঁ এরকম এরকম মাপ, এরকম এরকম দেখে মাখাইতেছি। তো আমাদের আই লাইন থেকে আমাদের যে সাবজেক্ট থাকে সেটা সম্পূর্ণ আমাদের এই হেড থেকে একটু উপরে থাকে। এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড, বা এরকম ফ্রন্ট স্পেসে থাকে।
কিন্তু কখনো এরকম থাকে না। তো আমি আপনাদের সাথে এই যেভাবে কন্ট্যাক্ট করতেছি এটা হইতেছে মূলত আমাকে দেখানোর যে সিচুয়েশনটা আছে এটাকে সহজে উপস্থাপন করার জন্য এরকম। হ্যাঁ, তো আই গেস আপনারা একটা ক্ল্যারিটি পাইছেন। সো এখন আমরা যখন মাথার হিসাবটা আমাদের পেজে দিচ্ছি, এগুলো প্রতিটা বিষয়ের সাথে আপনারা অলরেডি অনেক পরিচিত, কিন্তু তারপর আমি নতুন করে শেয়ার করতেছি কারণ এখানে অনেক স্টুডেন্টরা আছে যারা আগে কখনো ড্রয়িং করেনি, এন্ড রাইট নাও দে নিড টু নো হোয়াট ইজ এক্স্যাক্টলি প্রসেস টু ড্র আ লাইভ ফিগার। হুম, তো এইবার আমরা পার্সপেক্টিভ পাইলাম, কম্পোজিশন পাইলাম, আমাদের ফিগারটা যে আই ভিউতে আছে সেই আই ভিউ সম্পর্কেও জানলাম। তারপর আমরা ফিগারটাকে কিভাবে 5.5 মাথা হিসাব বা 6 মাথা হিসাবটা করব, চেয়ারে বসা অবস্থায় বা ফ্লোরে বসাবে না, চেয়ারেই বসাবে, লাঠি নিয়ে বা এক্সট্রা কিছু নিয়ে, সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া করলাম। এখন আমরা দাগটাক দিয়ে দিলাম। এখন আমরা বক্সের শেপটাকে আমরা টোটাল ফিগারের যা যা আছে সেটাকে কনভার্ট করার চেষ্টা করব। সো দিস ইজ দ্য কোর পয়েন্ট। লাইক একটা পার্ট বড় দেখা যায় আর একটা পার্ট ছোট দেখা যায়। সো আপনাকে ওইভাবে বক্সের শেপগুলোকে ধরতে হবে। তো এই যে জিনিসটা আমি বলতেছি, এটা আমি যখন আপনাকে আঁকায় দেখাবো তখন আরো বেশি ক্লিয়ারই হবে আপনাদের ভেতরে। বাট রাইট নাও আপনাদের সাথে আমি যে কিছু হোম টাস্ক দিতে চাই সেটা হইতেছে আপনারা বাসায় আপনাদের আহ, বাবা মা মার বা এনি ফ্যামিলি মেম্বারের ছবি দেখবেন, ছবি তুলবেন। ওই ছবি বা ওই পজিশন অবস্থায় হইতেছে আপনি তার বক্সের শেপে কিছু ফিগার বা মডেল বা লাইভ ব্যাপারটাকে স্টাডি করার চেষ্টা করবেন। হ্যাঁ, যেন ইন কেস আমরা কালকে যে কোনো টাইপের পজিশন যদি ক্রিয়েট করি আপনাদের সাথে, আপনারা যেন সরাসরি সেই পজিশনটা দেখে উপস্থাপন করে আঁকতে পারেন বা নিজের মতো করে বুঝতে পারেন যে হ্যাঁ আসলে এই জিনিসটাকে এরকম, ওই জিনিসটাকে এরকম। আমি এখনো বলতেছি, আমি আগেও বলছি প্রথমে আমাদের আজকের রেকর্ডেড ক্লাসে, যে আপনি যাই শিখে যান না কেন, আপনি যদি ইনস্ট্যান্ট এক্সাম হলে বসে যদি ফিগার সম্পর্কে ভালো না বুঝতে পারেন, বা ওই ফিগারটা কোন অ্যাঙ্গেলে বসে আছে, আপনাকে কিভাবে আঁকাইতে হবে, ওটা রিয়েল লাইফের সাথে কতটুকু মিলে, আপনি যদি এই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করে না আঁকাইতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো স্কোর পাবেন না, আপনি ফেল করে যাবেন। তো মনে করেন আপনি এমসিকিউ তে পাইলেন 60, আপনি তো এখন স্কোর জানেন না, তাই না? ইন কেস মনে করেন আপনার এমসিকিউ খুব ভালো হইলো, এখন আপনি ড্রয়িংটাকে ভালো করে আসতে পারলেন না, ব্যাড লাক ফর ইউ। খুবই বাজে একটা হতাশা দিয়ে আপনার নতুন বছর শুরু হবে। আমি পার্সোনালি চাই না যে আপনাদের কারো এরকম হোক। 31 তারিখ যদি এক্সাম শেষ হয়, সামনের মাসের 5-6 তারিখে রেজাল্ট পাওয়া যাবেন যে ইউর, এটা একটা গোল্ডেন টিকিট আপনাদের জন্য। কারণ এই বছরের শেষ এক্সাম হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ড্রয়িং। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে কমন ফ্যাক্টর ছিল আমাদের লাইভ মডেল ফিগারটা। আমরা কিছু সলিড কোয়েশ্চেন নিয়ে অ্যান্সার করি। তো পয়েন্ট নাম্বার 1, মডেল কিন্তু বারবার এক্সাম হলে নাড়াচাড়া করবে, বুঝছেন? মডেলে দেখা গেল একটু পানি পিপাসা লাগছে, 1 ঘন্টা বসে আছে টানা, একটু বিরক্ত লাগছে, একটু মশা মাছি আশেপাশে লাগছে, একটু গা চুলকাচ্ছে এরকম। আপনারা সবাই সাউন্ড মিউট করেন। অলরাইট, সো মডেল অনেকভাবে নাড়াচাড়া করবে বা মডেল হইতেছে অনেক বেশি প্যানিক করবে। প্যানিক বলতে মানে কি, জাস্ট একটু ইরিটেট ফিল করা, একটু গা হাত পা চুলকানো, তারপর চুল চুল চুলকানো এরকম। অনেক সময় দেখাচ্ছে মানে একটু আনইজি ফিল হয় না, বসে থাকতেছে 1 ঘন্টা টানা একভাবে। তো আপনাকে কিন্তু মেন্টালি ওই সিচুয়েশনটাকে ফোকাস রেখে আগাইতে হবে বা আগানোর চেষ্টা করতে হবে যে ইন এনি সার্কামস্টেন্সেস মডেল যেরকমই নাড়াচাড়া করুক, একবার নাড়াচাড়া করলে কিন্তু তার একটা মডেলের যে বসার অবস্থা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন আমি এরকম বসে আছি, এখন আমার একটু নাড়াচাড়া লাগলো, আমি আবার এরকম হয়ে গেল, আমার কিন্তু মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে। যখন মুভমেন্টটা চেঞ্জ হয় তখন কিন্তু মডেলের আকার যে ধরন বা গঠনটা আপনি ধরছেন প্রথমে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ওই সিচুয়েশনে কিন্তু বেশ কমপ্লিকেটেড ম্যানেজ করা। আপনি তাকে তো উঠে বলতে পারেন না, ভাই আবার এরকম বসেন তো, আপনি এখন এরকম হয়ে গেছেন কেন? এই জন্য চেষ্টা করবেন যে ফার্স্ট স্টেজে ছোট করে পেজের উপরে একটা ওভারঅল ধারণা আকারে ধারণা উপস্থাপন করা, পেজের যে কোনো একটা কর্নারে। কিভাবে দেখাই, এই যেমন মনে করেন যে এটা হচ্ছে আপনাদের পেজ। সো মডেল অনেক নাড়াচাড়া করে, লাইক এই সিচুয়েশনে আসলে খুব কমপ্লিকেটেড হয়ে যায় বিষয়টা ম্যানেজ করা। সো
এই যে পেজ আছে, পেজের একটা ছোট্ট করে কর্নারে আপনি মডেলের যে ওভারঅল গঠনটা আছে সেটাকে আঁকায় ফেলার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু পরে ম্যানেজ করাটা খুব টাফ, যে মডেল সরে যাচ্ছে, নড়ে যাচ্ছে, বিরক্ত ফিল হচ্ছে, আরে আপনি বিরক্ত ফিল করছেন, ইস কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, ইস আগের ওই মডেলটা ছবিটা আঁকাচ্ছিলাম ওটা তো ধরাটা বেশ ভালো ছিল, এটা কেমন হচ্ছে আবার। তা এই সিচুয়েশনটা যেন আপনি ম্যানেজ করতে পারেন, এটা কিন্তু খুব বেশি নেসেসারি। হ্যাঁ, এই হয়ে গেল একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে ছবি আপনি যাই আঁকান না কেন আপনাকে কিন্তু লাইনের ব্যাপারে সচেতন থাকতে হবে। ছোট ছোট করে অনেক বেশি পরিমাণে লাইন আঁকাবেন, এক্সামিনারদের লাইন অনেক পছন্দ। আর টোটাল ফিগারটা যেন ওয়েল কম্পোজিট হয়, মানে পেজের ভেতরে ওয়েল কম্পোজিট হয়, এমন না হয় যে একটু ডাইনে বেশি সরে গেছে, একটু বামে বেশি সরে গেছে, বেশি উপরে চলে আসছে। হ্যাঁ, এমন না হয়, এটা কিন্তু খুব নেসেসারি। আর আপনারা যারা এখনো বুঝতেছেন না কমন থিম বা কমন ব্যাপার, তাদের জন্য আমি বলবো আপনারা বেসিক, একদম বেসিক ভাবে যদি শুরু করতে চান, এই বক্সের শেপ করে করে উপস্থাপন করার চেষ্টা করেন, তাহলে টোটাল ফিগারটা ভালোভাবে আসবে পেজের উপরে, ঠিক আছে? আর এত বেশি প্যারা খাওয়া লাগবে না, আপনারা 1 ঘন্টার জন্য অ্যান্সার করবেন, ছবি আঁকা ড্রয়িং অ্যান্সার করবেন, ড্রয়িং আঁকাবেন 1 ঘন্টার জন্য। সো ওইভাবে আপনাকে এখন প্রস্তুতি নিতে হবে। আপনারা খুবই হাই কোয়ালিফাইড মডেল যেগুলো দেখেন সাধারণত বিভিন্ন ফেসবুক গ্রুপে, অনলাইনে বিভিন্ন পেজে, ওটা কিন্তু আরো সময় নিয়ে আঁকা। সো ওই আঁকানোটা আর আপনাদের আঁকানোটার ভিতর কিন্তু পার্থক্য হবে। আপনারা এখন নতুন, ইম্যাচিউর, অ্যামেচার লেভেলে আঁকাইতেছেন, আর তারা কিন্তু খুবই ফার্স্ট সেকেন্ড ইয়ার পার করছে অলরেডি। তো কারোর অ্যাডভান্স লেভেলের ড্রয়িং দেখে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো দরকার নাই। আপনি চেষ্টা করেন আপনার আওতাধীন যেটা আছে বা আপনি মোটামুটি যেটা পারেন সেই জিনিসটাকে ডেভেলপ করা। লাইক নাকটাকে কি নাকের মতো লাগতেছে, চোখটাকে কি চোখের মতো লাগতেছে, আইব্রোটা কেমন, ঠিক আছে? এই বেসিক বিষয়গুলোকে আপনার আইডেন্টিফাই করে উপস্থাপন করতে হবে। সো যাই আঁকেন লাইনে চেষ্টা করতে হবে, আর মডেলটার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। ব্যাপারটা এমন না হয় যে মডেল আপনি দেখতেছেন একটা, আঁকাইছেন আরেকটা। অ্যাটলিস্ট মডেলটাকে দেখে বোঝা যায় যে মডেলটা ওইভাবে বসেছিল। হ্যাঁ, খুব হাইলি ডিটেলস এর কোনো দরকার নাই। তো আগামীকালকে আপনাদের আগামীকালকে আমরা আবার ক্লাস করব। নেক্সট ক্লাসের টাস্ক থাকবে হচ্ছে ফুল লাইনস আঁকানো বাসায় বসে উইথ ভ্যানিশিং পয়েন্ট। অলরেডি আমাদের গ্রুপে হচ্ছে এটার ইয়ে আছে, রেকর্ডেড ফাইল আছে। সো এগুলো একটু প্র্যাকটিস করেন। আর সেকেন্ডলি হচ্ছে আপনাদের বাসায় যদি বাবা মা থাকে, যেই স্টাইলে সে বসে আছে সেই স্টাইলে কিছু বক্সের শেপ আঁকেন। যেমন আমি যদি টোটাল এটাকে ধরি, একটা প্রপার বক্স বড় সাইজের, এটাকে আমি ছোট ছোট ওভাল শেপ নিতাম, এটাকে একটা ত্রিভুজ শেপ নিতাম, সেম ওয়ে এগুলা গলার জন্য একটা ছোট শেপ নিতাম এরকম, শোল্ডারের জন্য দুটো ত্রিভুজ নিতাম এরকম। তো এইভাবে আপনি কিছু স্টাডি করেন, একটা পেজে সুন্দর করে ছোট 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 অনেকগুলো আঁকবেন। কালকে আমরা 10টায় ক্লাস করব, সো মাথায় রাখবেন কালকে হচ্ছে আমরা ফিগার ড্রয়িং শুরু করব। আজকে যে আমরা ফিগার নিয়ে কথাবার্তা বলছি সেটাই আমরা কালকে মানে ড্রয়িং ফরম্যাটে দেখার চেষ্টা করব। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন।